এই দেখো হিন্দু মেলা, তবে কেন করো হেলা? কি হবে আর তুচ্ছ খেলা খেলে? সাগরের স্রোত সম যাইছে সময়। তুচ্ছ কাজে কেন রও? স্বদেশ হিতৈষী হও, স্বদেশের জনগণে দাও রে অভয়। নাহি আর জননীর পূর্বসূতগণ, হরিশ্চন্দ্র যুধিষ্ঠির ভীষ্ম দ্রোণ কর্ণবীর অনন্ত জলধিতলে হয়েছে মগন। ব্রিটিশ সৈন্যদল তাদের নিষ্ঠুর অত্যাচারের মাত্রা যত গুণ বাড়িয়েছে, ভারতবর্ষের জনগণ তার দ্বিগুণ মাত্রায় ভারত মাতাকে শিকল মুক্ত করতে জীবন পণ করে এগিয়ে এসেছে বায়ুর বেগে। কিন্তু ইতিহাস প্রমাণ করে কিছু ভারতবাসী আড়াল থেকেই ইংরেজ শাসকদের তালে তাল দিয়ে গেছে নিজেদের স্বার্থে, যার ফল ভোগ করেছে সাধারণ জনগণ আর বিপ্লবীদের দীক্ষায় দীক্ষিত কিছু বীর সন্তান। আসলে সাদা চামড়ার ওই ব্রিটিশ গভর্নমেন্ট দলে দলে এগিয়ে আসা ভারতবাসীর দিকে যত লাঠি ছুঁড়ে মেরেছে, তাদের লাঠি ততই কম পড়ে গেছে যখন নারী পুরুষ নির্বিশেষে ছুটে চলেছে এক লক্ষ্যে পৌঁছতে। কপালে ভাঁজ ফেলে রীতিমতো গোল টেবিল বৈঠকে বসতে হয়েছে ইংরেজ শাসক দলকে। এই বা কম কিসে? মায়ের চোখের সামনে সন্তানকে মৃত্যু যন্ত্রণায় কষ্ট দেওয়ার পরেও যখন সেই মাই এগিয়ে আসে দেশ ও মাতৃকাকে রক্ষা করতে, সে দেশের মাতৃশক্তিকে ঠুনকো ভাবা বড্ড বেশি বোকামি নয় কি? নমস্কার, আমি মলয় কুমার সেন। লেখিকা মন্দিরা মুখার্জির স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা নিয়ে লেখা আমার দেশের মাটি গল্পের মাধ্যমে আপামর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী নারীদের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। স্বাধীনতার ৭৮ বছর পূর্তির উৎসব উদযাপনে সমগ্র ভারতবাসীর কাছে ও আমাদের শ্রদ্ধেয় সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটা ছোট্ট প্রচেষ্টায় মেডলি FM অরিজিনালস গোটা আগস্ট মাস জুড়ে স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা নিয়ে গল্প শোনাতে থাকবে। আজ তার ৩য় পর্ব। এ যেন রোজের ডিউটি হয়ে গেছে। সকাল ৯টায় ননিবালাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা অফিস ইলিশিয়াম রোতে। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করে, কিন্তু কোনো উত্তর পায় না। সুপারিনটেন্ডেন্ট তখন বাধ্য হয়েই বলে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, বলুন এবার আপনি খাবেন তো? স্থির দৃষ্টিতে ননিবালা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলে, আমাকে বাগবাজারের রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে আসুন, তাহলে খাবো। গোল্ডির কথা মতো ননিবালা দরখাস্ত লিখে দেয়, কিন্তু গোল্ডি তার সহজাত স্বভাবেই দরখাস্তটা ছিঁড়ে কুটি কুটি করে ননিবালার মুখের ওপর ছুঁড়ে মারে। ছেঁড়া কাগজের টুকরোগুলো হাওয়ায় উড়তে থাকে। আগুন জ্বলে ওঠে ননিবালার মাথায়। বাঘিনীর মতো লাফিয়ে উঠে ঠাস করে চড় কষিয়ে দেয় গোল্ডির মুখে। দ্বিতীয় চড় মারার আগেই অফিসাররা এসে তার হাত চেপে ধরে ফেলে, যেন সত্যি সত্যি কোনো এক অদৃশ্য শক্তি ভর করেছে ননিবালার ওপরে। ৪ জন পুরুষ মানুষ মিলেও তাকে আটকে রাখতে পারছে না কোনোভাবেই। ননিবালা পা ছুঁড়ে লাঠি মারতে যান, কারণ গোল্ডি আমাদের দেশের মানুষকে অপমান করেছে। অনির্দিষ্টকালের জন্য আলিপুর সেন্ট্রাল জেলের একমাত্র মহিলা স্টেট প্রিজনার ছিলেন এই ননিবালা। সেই রাতেই
ননিবালা দেবীর সঙ্গে পরিচয় হয় দুকড়িবালার। দুকড়িবালা দেবী ছিলেন প্রথম সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি। তার সাহসিকতা নিদর্শন সত্যি অবিসংবাদিত। এই দুকড়িবালা দেবীর বোনপো ও তার বন্ধু বান্ধবরা স্বদেশী বই পড়ার আখড়া বানিয়ে তোলেন তাঁর বাড়িকে। সুযোগ পেয়ে দুকড়িবালা দেবীও বাড়িতে বসেই লুকিয়ে লুকিয়ে সেই বইগুলো পড়তে শুরু করলেন। হঠাৎ একদিন তা সকলের চোখে পড়ে যেতেই তিনি নিজের সুপ্ত ইচ্ছের কথা ওদের জানালেন। আর তখন থেকেই তিনি বিপ্লবী দলে মাসিমা নামে পরিচিত হলেন। 1914 খ্রিস্টাব্দে কলকাতায় বিপ্লবী বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে রডা কোম্পানির মাউজার পিস্তল ও তার কার্তুজের 50টি বাক্স লুট হয়। তার কিছু আসে নিবারণ ঘটকের কাছে, আর 7খানি মাউজার পিস্তল ও কার্তুজ নিজের হেফাজতে লুকিয়ে রাখেন দুকড়িবালা। পুলিশ খবর পেয়ে 8ই জানুয়ারি 1917 খ্রিস্টাব্দে তাঁর বাড়ি তল্লাশি চালায় এবং দুকড়িবালা দেবীকে 7টা মাউজার পিস্তল লুকিয়ে রাখার অপরাধে গ্রেপ্তার করে। এই অপরাধের জন্য 2 বছরের সশ্রম কারাদণ্ড হয় তাঁর। কোলের শিশুকে ঘরে একলা ফেলে রেখে জেলে যেতে হয় তাঁকে। সেটা ছিল 1918 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস। রাত প্রায় 11টা। বাসন্তী দেবী সহ অন্যান্য সমস্ত জেল বন্দীরা মুক্তি পেলেন। বাসন্তী দেবী ঘরে ফিরে আসার সংবাদ পেয়েও দেশবন্ধু তা বিশ্বাস করে উঠতে পারেননি। এত কষ্টের মধ্যেও অবশ্য রসিকতা করতে ছাড়েননি দাস দম্পতি। হঠাৎই মাঝরাতে পুলিশ এসে দেশবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। ছেলে তখনও ছাড়া পায়নি জেল থেকে। অসহায়ভাবে বসে থাকেন বাসন্তী দেবী। সকাল হতেই উর্মিলা ও হিমপ্রভা বাসন্তী দেবীর পাশে এসে দাঁড়ান। দেশবন্ধুর সমস্ত কাজের দায়িত্ব তারা নিজেদের কাঁধে তুলে নেন। বিভিন্ন রাজ্য থেকে দলে দলে নারী পুরুষ ঝাঁপিয়ে পড়তে লাগলো লবণ আইন ভঙ্গ ও আইন অমান্য আন্দোলনে সামিল হতে। ইষ্টমন্ত্র জপ না করে জল না খাওয়া মেদিনীপুরের বিধবা মাতঙ্গিনী হাজরাও শঙ্খধ্বনি দিয়ে মিছিলে সামিল হলেন। দেশের মুক্তির জন্য আফিম খাওয়ার বহু পুরনো অভ্যেস পরিত্যাগ করে মাতঙ্গিনী দেবী 3বার ইষ্টমন্ত্র জপ করার জায়গায় গান্ধীজি 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 বলে 1 গণ্ডুষ জল পান করলেন। বিদেশি দ্রব্য বর্জন আর দেশি খদ্দর ব্যবহার করে সুতো কেটে মেয়েদের সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন দেশের কাজে। কোনো কিছু তোয়াক্কা না করেই ঝাঁটা লাঠি বল্লম হাতে বেরিয়ে পড়লেন মিছিলে। গভর্নর ফিরে যাও, ফিরে যাও, গভর্নর ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, গভর্নর ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও স্লোগানে কাঁপিয়ে তুললেন গোটা তমলুক। আশপাশের গ্রামের বহু মানুষ বসন্ত সংক্রামিত ব্যাধিতে আক্রান্ত হলেও তিনি প্রাণের ভয় তুচ্ছ করে রোগীর সেবা করতে লাগলেন। গ্রামের লোকজন তাকে গান্ধী বুড়ি বলে ডাকতে লাগলো। হঠাৎ এক আকাশ ভাঙা খবর এলো তাঁর কানে। একদিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অকাল প্রয়াণ, অন্যদিকে মাতঙ্গিনী হাজরার গ্রেপ্তার। বাংলা যেন ফেটে পড়ছে। একশো 144 ধারার তোয়াক্কা না করে বাংলার মানুষ দলে দলে যোগ দিতে থাকে দেশবন্ধুর শেষ যাত্রায়। সকলে একসঙ্গে একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন গাইতে গাইতে এগিয়ে যায় শ্মশানের দিকে। আর পুলিশ
এলো পাথাড়ি লাঠি চার্জ করতে থাকে। কোনো ভয় নেই কারো, পিছিয়ে যেতে এ মিছিলে সামিল হয়নি কেউ। 1 লক্ষেরও বেশি মানুষ মিছিলে হাঁটছে, কারো মুখে কোনো কথা নেই, শুধু গান আর গান। একদিকে বাসন্তী দেবী দেশবন্ধুর মুখাগ্নি করছেন, অন্যদিকে চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অস্ত্রাগার লুণ্ঠন হচ্ছে। জালালাবাদ পাহাড়ে ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে কত বিপ্লবী যে আহত হয়ে বন্দী হয়েছেন তারই অত্যা নেই। প্রতিশোধের আগুন চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে। প্রীতিলতা ওয়াদ্দেদার কখনো ছদ্মবেশে, কখনো বা লুকিয়ে কলকাতার সঙ্গে চট্টগ্রামের বিপ্লবীদের সংযোগ রক্ষা করতে শুরু করলেন। বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে দেখা হওয়ার পরেই প্রীতিলতা তাঁকে সঙ্গে নিয়ে মাস্টারদার সঙ্গে দেখা করতে যান। পুলিশ ইন্সপেক্টর তারিণী মুখার্জিকে হত্যা করার অপরাধে ফাঁসির আদেশ প্রাপ্ত হন রামকৃষ্ণ বিশ্বাস। পুলিশ তাকে বিনা নোটিশে গ্রেপ্তার করে, কিন্তু সাজার বিচার ধার্য হয়নি তখনও। তার সঙ্গে দেখা করতেই প্রীতিলতা রামকৃষ্ণের বোন সেজে আলিপুর সেন্ট্রাল জেলে আসতে শুরু করলো এবং গোপনে খবরাখবর আদান প্রদান চালিয়ে যেতে থাকলো। অন্যদিকে বিপ্লবী অমূল্য মুখার্জির অনুশীলনে পারুল মুখার্জি ও উষা মুখার্জি বন্দুকে গুলি ভরা, লাঠি ছোড়া খেলা, কুস্তি লড়া, এমনকি বোম বাঁধতেও পারদর্শী হয়ে উঠল। যে হাতগুলো একটা সময় কুটনো কোটা, মশলা বাটা বা বেনি বাঁধার কাজ করত, কত নিপুণতার সঙ্গে সেই হাত আজ ব্রিটিশ শাসকদের মৃত্যুর জাল বুনছে। উত্তর 24 পরগনার টিটাগড়ে গঙ্গার পাড়ের বাড়িটা তখন পারুলদের হেফাজতে। ভাঙাচোরা বাড়িটা হঠাৎ করে দেখে কেউ অনুমানও করতে পারবে না যে এটা কোনো সাধারণ গৃহস্থালী নয়, এটা একটা গোপন অস্ত্রাগার। এমনভাবে দুই বোন মানে পারুল মুখার্জি আর উষা মুখার্জি অস্ত্র লুকিয়ে রেখে দিল সেখানে। কিন্তু পুলিশের নজরে পড়ে গেল টিটাগড়ের গোয়ালপাড়ার এই বাড়িটার দিকে। গোটা বাড়ি ঘিরে ফেলল তারা। অন্যান্য দিনের মতো প্রীতিলতা তার রামকৃষ্ণদার সঙ্গে দেখা করতে এসে শুনে ঘড়ির কাঁটায় যখন ভোর 4টে, সেই অন্তিম মুহূর্তে রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হয়ে গেছে। মানসিক আঘাত পায় প্রীতিলতা। দিশেহারা হয়ে মাথায় আঘাত পেয়ে বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এই আঘাত তাকে আরো দৃঢ় করে দেয় দেশের কাজে। বিপদ ঘটে যখন অসুস্থতার সময় পুলিশ প্রীতিলতার কাছ থেকে মাস্টারদার জন্য লেখা একটা চিঠি পায়। সেই চিঠির সূত্র ধরেই প্রীতিলতার বাড়ি তল্লাশি শুরু হয়। এভাবে বিদেশি পুলিশদের বাড়ির ভেতরে ঢুকে অপমান করাটা প্রীতিলতার মা কোনোভাবেই মেনে নিতে পারেননি। প্রচন্ড মানসিক আঘাত পান তিনি। মাস্টারদা আত্মগোপনের জন্য নিজের কাছে নিয়ে আসলেন প্রীতিলতাকে। প্রীতিলতা যাওয়ার সময় মাকে জড়িয়ে ধরে একটা স্নেহ চুম্বন দিয়ে যায়। সে জানে আর দেখা হবে না তাদের। মায়ের চোখের জল মুছিয়ে দিতে তারা বলতে থাকে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, সপ্ত সিন্ধু কল্লোল রোল বেজেছে সপ্ত তারে, ও জননী এসেছে দ্বারে। আর পিছন ফিরে তাকান না প্রীতিলতা। মেয়ে বাড়ি ত্যাগ করেছে শুনে বাবা জগবন্ধু ওয়াদ্দেদার অনেক খোঁজ খবর করেও কোনো সন্ধান পাননি। ব্যর্থ হয়ে যখন থানায় খবরটা জানালেন, পুলিশের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর যোগেন গুপ্ত আর এক নারী বিপ্লবী কল্পনা দত্তের বাড়িতে যান। কল্পনা দত্ত ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে একটা জায়গায় লিখেছিলেন, কি বললো শুনবে?
এত শান্ত শিষ্ট নম্র মেয়ে এত সুন্দর করে কথা বলতে পারে ভাবতেও পারি না। তার ভিতর ভিতর এত কিছু আছে, আমাদের ফাঁকি দিয়ে সে পালিয়েই গেল। চট্টগ্রাম শহরের গোপন আস্তানায় কিছুদিন কাটিয়ে প্রীতিলতা পড়ইকড়া গ্রামের রমণী চক্রবর্তীর বাড়িতে আশ্রয় নিলেন। বিপ্লবীদের আর এক গোপন আস্তানা, এই বাড়িটার সাংকেতিক নাম ছিল কুন্তলা। এই বাড়িতে তখন আত্মগোপনে ছিলেন মাস্টারদা এবং তারকেশ্বর দস্তিদার। প্রীতিলতার আত্মগোপনের খবর 13 জুলাই 1932 আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। চট্টগ্রামের পলাতকা শিরোনামের সংবাদে লেখা হয়, চট্টগ্রাম জেলার পটিয়া থানার ধলঘাটের শ্রীমতী প্রীতি ওয়াদ্দেদার গত 5 জুলাই মঙ্গলবার চট্টগ্রাম শহর হইতে অন্তর্ধান করিয়াছেন। তাহার বয়স 21 বৎসর। পুলিশ তাহার সন্ধানের জন্য ব্যস্ত। যে অগ্নিকন্যা দেশ রক্ষায় নিজেকে সমর্পণ করেছেন তাকে ধরা কি এত সহজ কাজ? পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড মুখে পুরে দেন। একজন মিলিটারি অফিসারের রিভলভারের গুলিতে প্রীতিলতার বাঁ পায়ে গুলির আঘাত লাগে। যন্ত্রণা বাড়তে থাকে। কালীকিঙ্করদের কাছে তিনি তার রিভলভারটা দিয়ে আরো পটাশিয়াম সায়ানাইড চাইলে কালীকিঙ্কর প্রীতিলতার মুখের মধ্যে ঢেলে দেন। ইউরোপীয় ক্লাব আক্রমণে অংশ নেওয়া অন্য বিপ্লবীদের তাড়াতাড়ি এই জায়গাটা থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় প্রীতিলতা। পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাটিতে লুটিয়ে পড়া প্রীতিলতাকে বিপ্লবী শ্রদ্ধা জানিয়ে সবাই স্থান ত্যাগ করে। সাদা চামড়ার পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে 21 বছরের প্রীতিলতাকে, যে মেয়েটা জীবন সঁপে দিয়েছে দেশ ও মাতৃকার চরণে। তাকে খুঁজে পাওয়া কি এত সহজ? চাইলেই ধরতে পারা যায় বুঝি? নিজের সিদ্ধান্ত অটুট রেখে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল জীবনের হাতে গোনা মাত্র কয়েকটা বসন্ত দেখতে পাওয়া মেয়েটা। কত জীবন যে এভাবে বলিদান দিয়েছে শুধুমাত্র ভারত মাতাকে তার পায়ে পরানো শিকল থেকে মুক্ত করতে। তবু একটা কথা বারবার মনের কোণে নাড়া দেয়, স্বাধীনতা লাভ করতে গিয়ে যত লড়াই চলেছে, যত রক্ত ঝরেছে, এত বছর ধরে, এত বড় মহাযুদ্ধের পরেও কি আপামর ভারতবর্ষের মেয়েরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে? আজ শিক্ষা, সংস্কৃতি, আধুনিকতা কোনো কিছুর বাইরেই আমরা কেউ নই। তবু একটা প্রশ্ন থেকেই যায়, আপনি কি স্বাধীন? ম্যাডলি এফএম অরিজিনালস ফিরে আসছে আবার আগামী সপ্তাহে পরাধীন ভারতবর্ষের ইতিহাসের অজানা গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভাবুন, ভাবা অভ্যেস করুন। ভাবার সময় এসেছে। আপনি স্বাধীন তো? কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো। ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।